নাচ করতাম, গান করতাম, সে যদি গল্প আপনারা শোনেন, মানে আমার আপনাদের বলতেও এটা খুব প্রেস্টিজিয়াস ব্যাপার হয়ে গেছে এখন। কিভাবে যে আপনাদের বলবো জানি না, আবার বেশ একটু বলতেও চাইছি যে আমার ছোটোবেলায় যখন আমি আরও ছোট ছিলাম, তখন সোনালির সঙ্গেও আমার আলাপ হয়নি। সেই সময় আমি নাচটা কিভাবে করেছি, গানটা কিভাবে করেছি, সে যদি আপনারা শোনেন, আপনারা এখন যারা আমাকে এত কমপ্লিমেন্টস দিচ্ছেন, এত অ্যাপ্রিসিয়েট করছেন আমার কাজগুলো দেখে, সেই গল্পগুলো শুনে না জানি আপনারা যে আমাকে কি ভেবে বসবেন আমি জানি না। তবুও ঠিক আছে, আপনাদের বলবো, একটু বলতে ইচ্ছাও করছে। তো যাই হোক, চলুন সোনালিকে আগে ওর কথা, ওর ভিডিওটা দেখে নিন, তারপর আমি ব্যাক করছি। থ্যাংক ইউ। হ্যালো অনুরাধা, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তুই যেটা বললি, মানে জিজ্ঞেস করছিস, এখানে তো মোটামুটি আমরা ঠিকঠাকই আছি, ধর বাইরে রয়েছি তো একটা অন্যরকমের লাইফ, অন্যরকমের জীবনযাত্রা, তো সেটার মধ্যে যখন রয়েছি সবকিছু তো ঠিকই আছে। কিন্তু হ্যাঁ, তুই যেটা বলছিস ছোটবেলার কথা তো অবশ্যই মনে পড়ে, অবশ্যই। সেটা ভুলে কি করে থাকা যায়, এরকম একটা ব্যাপার। মানে আমাদের ছোটবেলাটা একদম অন্যরকম ভাবে কেটেছে। আমাদের ছোটবেলা মানেই হচ্ছে গল্পের বই, বন্ধু বান্ধব, মামার বাড়ি, পিসির বাড়ি, মাসির বাড়ি, এইসব। আমাদের হাতে তো আর এই ফোনটা ছিল না। ইভেন আমরা টিভিও দেখতাম হচ্ছে খুবই কম। তো সেই সব দিক থেকে দেখতে গেলে মানে আমাদের যে একটা বন্ডিং, বন্ধুদের সাথে বল বা রিলেটিভদের সাথে, সেই বন্ডিংটা একটা ডিফারেন্ট। সেটা কোনোদিন মানে চেষ্টা করলেও ভোলা যাবে না, এরকম একটা ব্যাপার। আর এক্ষেত্রে আমার যে জিনিসটা মনে হয়, প্রথমেই আমাদের কনভারসেশন যেটা শুরু হয়েছিল বন্ধুত্বের টপিক নিয়ে, তো কেন সেই স্ট্রং বন্ডিংটা আমরা কি আস্তে আস্তে হারিয়ে ফেলছি? এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে না থেকে আমরা যদি ইন পার্সন ফোন করেই হোক, বা হয়তো সবসময় দেখা করা সম্ভব নয়, তো ফোন করেই হোক আমরা যদি এই বন্ধুত্বগুলো বা এই রিলেশনগুলো মেনটেন করি, আমার মনে হয় সেটা অনেক বেটার, সেটা অনেক হেলদি, সেটা অনেক ফ্রুটফুল। কিছু কিছু বন্ধুত্ব, কিছু বন্ধু হচ্ছে আসে যায়, কিছু বন্ধুত্ব থেকে যায়, সময়ের সাথে হারিয়ে যায়। কিন্তু তুই যেটা বললি, তোর আর আমার বন্ধুত্ব কিন্তু থেকে গেছে, এক কথায় অটুট। সেই ছোটবেলায় মানে আমি, তোর আর আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ডিফারেন্ট, তাই খুব ছোটবেলায় যে আমাদের এতটা বন্ধুত্ব ছিল সেটা নয়। আমার মনে আছে কাকিমার সাথে আমার মায়ের খুব বন্ধুত্ব ছিল। তো সেই সূত্রেই কাকিমা একবার আমাকে, আমি নাচ টাচ শিখতাম, তো কাকিমা আমাকে একবার ডান্স ড্রামা করাচ্ছিলেন। তো সেইখানে আমাকে বললেন, তুই আসবি, তুই করবি? হ্যাঁ কাকিমা, কেন করবো না, এরকম ভাবে মানে যাওয়া। আর সেইখানেই তোর সাথে আলাপ আমার। একটা ওয়েভ লেন্থ অফকোর্স কাজ করেছে, আদারওয়াইজ এতদিন না দেখা হওয়া সত্ত্বেও, তুই যেটা বললি, না দেখা হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের কানেকশনটা কোথাও ছিঁড়ে যায়নি, রয়ে গেছে, সেটা অটুট। Timely topic and a major concern too. What I feel, actually, do you lose anything if you don't post your status at all? আমার তো মনে হয় না যে এই পোস্টগুলো করার কোনো রকম, মানে স্টেটাস পোস্ট করার কোনো দরকার আছে বলে। আমার মতে we all are losing our ability to express ourselves because of this virtual world we live in. এই যেমন ধর, কেউ একজন খুব দামি গাড়ি কিনেছে, বা খুব ভালো একটা দামি গিফট পেয়েছে বার্থডেতে, তো পরের দিন সেগুলো পোস্ট করে দিল। তো ফেসবুক তো এমন একটা প্ল্যাটফর্ম, আমার মনে হয় যে একদম সোশ্যাল বা পাবলিক প্ল্যাটফর্ম। এই জিনিসগুলো কি খুব পার্সোনাল নয় যে পরের দিনই আমি ফেসবুকে পোস্ট করে দেব?
You may be achieving your goals and good fortune, but someone may not be so lucky. গুলো করার পেছনে হয়তো আরেকটা কারণ যেটা আমার মনে হয়, ফিয়ার অফ জাজমেন্ট। মানুষ নিজেকে জাজ করতে ভয় পায়, সেই জন্যই হয়তো এই পোস্টগুলো করে যে কেউ তো কিছু বলার নেই, সবাই ওখানে ভালোই লিখবে, সবাই বিউটিফুলি লিখবে। সো এটা হয়তো একটা মেজর কারণ হয়ে গেছে, দাঁড়িয়েছে আজকাল। সবকিছু ফোনে, কাউকে ফোন করে না বলে বা কাউকে পার্সোনালি মেসেজ না করে সব কথা ফেসবুকেই পোস্ট করা বেটার। কোভিড পিরিয়ডে যেমন আমি খুব নোটিস করতাম, অনেক খাবার দাবার বানাচ্ছে আর ফেসবুকে রোজ স্ট্যাটাস আপডেট হয়ে যাচ্ছে। অথচ সেই কোভিড পিরিয়ডেই কত মানুষ হয়তো না খেতে পেয়ে বসে আছে, কারোর বাড়িতে হয়তো এত ডিফিকাল্ট অবস্থা, কত বৃদ্ধ মানুষ, তারা হয়তো রান্না করতে পারছে না, একা আছে, কোভিড হয়ে গেছে, খেতে পারছে না। তো আমার তো খুবই মনে হয় এটা যে সবসময় যে কোনো জিনিস তুমি পোস্ট করবে, একটা তো ম্যাচিউরিটি বা হিউম্যানিটি এগুলোও থাকা উচিত। থ্যাংক ইউ সো মাচ অনুরাধা, এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দিস প্রোগ্রাম ইজ রিয়েলি বেনিফিশিয়াল ফর ম্যানকাইন্ড। থ্যাংক ইউ। হাততালি হাততালি হাততালি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সোনালি। ফার্স্ট অফ অল তোর সুন্দর ড্যান্স করার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। ভীষণ ভালো লাগলো আর খুব আনন্দ পেলাম। তোর ডান্স আমার সবসময় খুব ফেভারিট, সেটা বলে রাখছি। আর তারপর তুই যেভাবে বলেছিস, এত সুন্দরভাবে বললি, যদিও খুব অল্প সময় বলেছিস, আমি এক্সপেক্ট করেছিলাম তুই আরও অনেক কিছু বলবি, কিন্তু ঠিক আছে, সময় তো চলে যাচ্ছে না, আবার তোর কথা আমি আবার শুনবো পরে। কিন্তু যে পয়েন্টসগুলো তুই কভার করেছিস ভীষণ ভালো লাগলো, ভীষণ ফ্রুটফুল, ভীষণ এফেক্টিভ। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। এবং এই যে পয়েন্টগুলো তুই বললি, একটা যেটা ফেসবুক পোস্টিং নিয়ে, সোশ্যাল মিডিয়া পোস্টিং নিয়ে, এটা খুব ভাইটাল কথা বলেছিস। এবং এই বিষয় নিয়ে আমি পরবর্তী এপিসোডসে আমার ডিসকাশন ডেফিনেটলি রাখবো, এবং সেখানে তোকে রিকোয়েস্ট করব, তোর যদি আরও কিছু বলার থাকে তুই অবশ্যই সেখানে আমাকে জানাস। হ্যাঁ, আর আমার এপিসোডসগুলো দেখবি অবশ্যই। তোর কোনো সাজেশন থাকলে, কোনো রকম কিছু ফিডব্যাক থাকলে, আরও বেটার কী করে করা যায় সেটাও আমাকে অবশ্যই জানাবি। সোশ্যাল মিডিয়া নিয়ে আমি অনেক ডিসকাশন রাখছি, পরবর্তী এপিসোডসে তুই দেখতে পাবি। এবং সেখানে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে, আমি একজনকে পেয়েছি, তিনি একজন মেন্টাল পেশেন্ট। সোশ্যাল মিডিয়া কিভাবে ডিস্টার্ব করে সেটা তিনি অনেক কিছু সোশ্যাল মিডিয়া নিয়ে বলেছেন। তিনি নিজে সেখান থেকে অনেক রকম তার কি বলবো, যে অনেক প্রবলেমস ফেস করেছেন, মেন্টাল সাফারার, সেখান থেকেই তিনি মেন্টাল পেশেন্ট এখন। তো তাকে পেয়েছি, তো তারও কিছু ডিসকাশন রাখছি। তো অবশ্যই সব এপিসোডসগুলো দেখবি, এবং পরে আরও অনেক অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি আসছি। অনেক রকমের মানুষদের পেয়েছি, তাদেরও কিছু ডিসকাশন, তারাও তাদের কাছ থেকেও কিছু আমরা জানতে পারবো। তো তোকে আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আগেও যেমন বলেছি, সবসময় বলে থাকছি, অবশ্যই দেখিস আমার এপিসোডসগুলো, খুব ভালো থাকিস। পরে আবার যোগাযোগ করছে। আর সেই সঙ্গে যারা আপনারা দেখছেন আজকের এপিসোড, যারা দেখলেন, সোনালির ভিডিও দেখলেন, আপনাদেরও আমি সবাইকে বলছি যে আপনাদেরও যদি কিছু বলার থাকে, চাইল্ডহুড ডেজ আপনাদের কীরকম ছিল, বা কোনো রকম এক্সপিরিয়েন্স সেই সময় আপনারা যখন ছোট ছিলেন, যদি আপনাদেরও কিছু বলার থাকে, যদি কিছু আমাকে অবশ্যই উইদাউট এনি হেজিটেশন আমাকে অবশ্যই জানাবেন। আমার ইমেল আইডি সবসময় স্ক্রিনে দেখানো থাকছে, আপনারা আমাকে ইমেলে জানাতে পারেন, বা আমাকে পার্সোনালি মেসেজ করেও জানাতে পারেন অবশ্যই। এবং আমি আপনাদের ভিডিও অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করব। সকলকে আমার থ্যাঙ্কস। আর সোনালি, তোকে আরেকবার থ্যাঙ্কস আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর তোর সঙ্গে পরে আবার কথা হচ্ছে।
জীবনপাত্র উচ্ছলিয়া, এই গানটা আমার খুব পছন্দের একটা গান, এবং এই গানটা অনেক জ্ঞানী গুণী শিল্পীরা তারা এই গানটা গেয়েছেন, এবং যতবার আমি তাদের রেকর্ড শুনি এই গানটা তারা গাইছেন, তখনই আমি এটা মনে মনে গাইবার চেষ্টা করি, এবং সেভাবেই গানটা আমি শিখেছি বলতে গেলে। তো এই গানটার আপনারা যারা কালচারাল ফিল্ডে আছেন বা যারা নিয়মিত রবীন্দ্রনাথ ঠাকুরের গান শোনেন, আপনারা জানেন যে এই গানটা একটা ডান্স ড্রামা, রবীন্দ্রনাথ ঠাকুরের ডান্স ড্রামা শ্যামা থেকে নেওয়া। এবং শ্যামাতে দুজন অ্যাক্টর আছে, একজন হচ্ছে বজ্র সেন আর একজন হচ্ছে উত্তীয়। তো এইটা অ্যাকচুয়ালি যিনি উত্তীয়র ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের গান আমার জীবনপাত্র উচ্ছলিয়া। তো এই গানটার একটা ছোট একটা স্টোরি আছে, এবং যেহেতু আমি আপনাদের সঙ্গে সোনালির ভিডিও শেয়ার করলাম, তো সেই কারণে আমার এই গানটা মনে পড়ে গেল। তো সেটা হচ্ছে যে সেই সময় আমার মা রবীন্দ্রনাথ ঠাকুরের ডান্স ড্রামা শ্যামা, সেটা আমার মা করাচ্ছিল। আমাদের তখন প্রোগ্রাম ছিল এক জায়গায়। তো সেই শ্যামাতে শ্যামার যে মেন অ্যাক্ট্রেস শ্যামার রোলটা তখন করেছিল সোনালি, ও ডান্সটা করেছিল, আর আমি শ্যামার গানগুলো আমি গেয়েছিলাম। তো যখন রিহার্সাল হতো তখন মা তখন একটু ডান্সের দিকটাও মাকে দেখতে হতো, আর গানের দিকটা তো দেখতোই। আর সেই সঙ্গে মা যখন অন্য দিকে বিজি থাকতো ডান্সের দিকটা, তখন আমাকে বলতো গানগুলো রিহার্সাল করাতে। তো আমি তো তখন অনেক ছোট ছিলাম, তখন আমি গান কাউকে রিহার্সাল করাবো, গান প্র্যাকটিস করাবো, সেই রকম আমার ক্যাপাবিলিটি ছিল না। তো একটু একটু হারমোনিয়াম বাজাতে পারতাম, ওই একটু একটু গান করতে পারতাম, সেরকমই আর কি। তো যাই হোক, তো তখন মা বলতো যে না ঠিক আছে, মানে হারমোনিয়ামটা জাস্ট বাজিয়ে গানগুলোকে করানো। তো যেহেতু অনেকের হারমোনিয়াম বাজাতে একটু ডিফিকাল্টি হতো, তো আমি হারমোনিয়ামটা লিড করতাম এবং গানগুলোকে প্র্যাকটিস করাতাম। তো এই গানটা যিনি গেয়েছিলেন উত্তীয়, সেটা তো একটা মেল ভয়েস, কারণ এটা তো উত্তীয় ক্যারেক্টারের গান, তো মেল ভয়েস। তো তাকে যখন আমি গানটা প্র্যাকটিস করাচ্ছিলাম, আমার মনে পড়ছে, তো সেই সময়